বা পরাগরেণু অবস্থায় ধানের জমিতে কখনোই স্প্রে করবেন না। স্প্রে থেকে বিরত থাকেন। শুকিয়ে যাওয়ার পরবর্তীতে কি হবে, ওই ধানটা চিটে হয়ে যাবে। কিন্তু দুই ধরনের শীষ আছে, সাদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কেননা অতিরিক্ত তাপমাত্রায় কীটনাশক কাজ করবে কিনা ধানের মধ্যে এবং কখন কোন সময় স্প্রে করবেন, এছাড়াও তীব্র গরমে ধানের যত্নে করণীয় কি, সেই বিষয়গুলো আমি জানাবো। বর্তমানে 32 ডিগ্রি এবং 35 ডিগ্রি অনেক জেলায় বা অনেক এলাকায় 42-38 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। এই অতিরিক্ত হিট শকে ধানের জমির কিন্তু ব্যাপক রোগবালাই দেখা দিচ্ছে। কি জন্য দেখা দিচ্ছে? এই ধানের পরাগ রেণুটা কি হয়, অতিরিক্ত তাপমাত্রার কারণে এই পরাগ রেণুটা শুকায় যায়। যখন শুকায় যাবে তখন কিন্তু এই ধানের যে শীষটা আছে এই শীষটা কিন্তু চিটা হয়ে যাবে। এটি পরাগ রেণু নষ্ট হওয়ার ফলে হয়। দ্বিতীয়ত, এই অতিরিক্ত তাপমাত্রার কারণে ধানের জমিতে গত বছরগুলোতে অনেক সময় ব্লাস্ট রোগ কিন্তু আক্রমণ করত পাতায়, তার পরবর্তীতে শীষে। কিন্তু এখন পরিবর্তন হয়ে হিট শকের কারণে সরাসরি কি হচ্ছে, ধানের শীষে আক্রমণ করে দিচ্ছে। শীষটা কালো কালো হয়ে সমস্তটাই চিটে হয়ে যাচ্ছে। তৃতীয় আক্রমণটা সবচাইতে ইন্টারেস্টিং, সেটি হচ্ছে আমার হাতে যে শীষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দুই ধরনের শীষ আছে। এক ধরনের শীষ দেখেন, এখানে কিন্তু মাজরা পোকার আক্রমণের কারণে ধানের শীষটা নিউট্রিশন না নিতে পারার কারণে সাদা হয়ে গেছে। আবার শীষ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নি ব্লাস্ট আক্রমণ করছে। আক্রমণ করার পরবর্তীতে ধানের শীষগুলা চিটে হয়ে গেছে। তাহলে এই তীব্র গরমের মধ্যে এই তিনটা সমস্যার কারণে ধান চাষি ভাইদের অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রথমত, এই পরাগরেণু যখন শুকিয়ে যাবে তখন করণীয় কি? পরাগরেণু শুকিয়ে যাওয়ার যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের ধানের জমিতে 100% পানি ধরে রাখতে হবে। দ্বিতীয়ত, পানি ধরার পাশাপাশি যখন ধান বের হওয়ার আগে আপনারা এনপিকেএস অথবা পটাশ সার প্রতি বিঘা জমিতে 5 কেজি হারে প্রয়োজন হলে ছিটিয়ে দিবেন ঠিক বিকেলবেলা। আর যদি আপনারা ছত্রাকনাশক দিতে চান, তাহলে অসংখ্য ভিডিওতে বলা আছে, যেমন ফিলিয়া বা ট্রুপার বা নাটিভো, এছাড়াও পাশাপাশি এর সঙ্গে ব্যাকটেরিয়া নাশক যেমন ব্যাকটোবান বা ব্যাকটপ বা কিমিয়া বা ব্যাকটল, এই দুইটা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক একসঙ্গে ঠিক বিকেলবেলা আপনারা স্প্রে করে দিবেন। তাহলে কি হবে, পরাগ রেণুটা ঠিক থাকবে। এছাড়াও অনেক চাষি ভাইরা বলতে পারেন, এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশকের সঙ্গে মাজরা পোকার কীটনাশক দেওয়া যাবে কিনা। না, মাজরা পোকা কিন্তু গত বছরগুলোতে ধান বের হওয়ার আগে বেশিরভাগ আক্রমণ করতো, কিন্তু এখন পরিবর্তন হয়ে এবার যখন ধান বের হয়েছে তখন কিন্তু আক্রমণ করতেছে। কিন্তু অনেক চাষি ভাইরাই বলতেছেন যে এখন মাজরা পোকার কীটনাশক দেওয়া যাবে না, দিলে তাহলে দমন হবে না। আসলেই না, আপনারা কন্ট্রোলে তো নিয়ে আসবেন, আগে তো প্রয়োগ করবেন, তারপরে না বুঝতে পারবেন। বেশিরভাগ চাষি ভাইরা মাজরা পোকার কীটনাশক না দেওয়ার কারণে এই ধানগুলা একদম কেটে দিচ্ছে, পরবর্তীতে সাদা হয়ে যাচ্ছে। চাষি ভাইরা কি করতেছেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে মাজরা পোকার কীটনাশক দিবেন না ব্লাস্ট রোগের কীটনাশক দিবেন। এতে করে অনেকভাবেই টাকা খরচটা বেশি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধানের কন্ডিশন দেখে এবং ধানের শীষ দেখে আপনারা ব্যবস্থা নেবেন, তাহলে ভালো ফলনও পাবেন। বা তীব্র তাপমাত্রার মধ্যে ধানের জমিতে কীটনাশক বা ছত্রাকনাশক বা অনুখাদ্য দেওয়া যাবে কিনা বা কাজ করবে কিনা। আসলে এই তীব্র গরমে যখন 35 ডিগ্রি তাপমাত্রা চলবে বা 38 বা 40 বা 42 ডিগ্রি তাপমাত্রা চলবে, তখন কিন্তু আপনারা যত দামি কীটনাশকে প্রয়োগ করেন না কেন, কোনো প্রকার কাজ করবে না ধানের জমিতে। কেন কাজ করবে না সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। কেননা আপনারা যখন পানি গরম করেন, এটি কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রায় পানি গরম করা হয়। সেই পানি যদি আধা ঘন্টা বা 50 মিনিট গরম করেন, সেখানে যখন আপনি নখ দিবেন, নখটা কিন্তু ঝলসে যাবে। সেক্ষেত্রে তাপমাত্রা কত পড়ে? তাপমাত্রা পড়তেছে হচ্ছে 40 ডিগ্রি বা 38 ডিগ্রি। এটা সারা দিনে থাকে। যদি এই তাপমাত্রার মধ্যে যদি সকালবেলা স্প্রে করেন, তাহলে কি হবে, এই যখন বেশি তাপমাত্রা পড়বে, এই কীটনাশক বা ছত্রাকনাশক বা অনুখাদ্যর কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা কীটনাশক অতিরিক্ত গরমে কখনোই স্প্রে করবেন না, তাহলে কিন্তু কার্যকারিতা হারাবে। এতে করে কিন্তু রোগবালাই দমন হবে না।
তাহলে কখন কীটনাশক বা ছত্রাকনাশক অনুখাদ্য স্প্রে করতে হবে? যখন তাপমাত্রা কমে যাবে বা তাপমাত্রাটা বিকেলবেলা পড়ে যাবে, ঠিক সন্ধ্যাবেলার আগে আপনারা মাজরা পোকার কীটনাশক দেন বা কারেন্ট পোকার কীটনাশক দেন বা অনুখাদ্য দেন বা পিজিআর দেন, যে কোনো গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করেন না কেন ঠিক সন্ধ্যাবেলার আগে, তাহলে কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং পোকামাকড় দমন হবে এবং ধানের ফলনটাও কিন্তু ভালো হবে। কিভাবে ভালো হবে? কেননা তাপমাত্রাটা ঠিক সন্ধ্যার দিকে বা রাতের দিকে কম থাকে, এই সময় কার্যকারিতাটা কীটনাশকের বৃদ্ধি পাবে। সে কারণে আপনারা অবশ্যই ধানের জমিতে যখন স্প্রে করবেন, স্প্রে করার সময়টা বেছে নেবেন ঠিক বিকেলবেলা বা সন্ধ্যার আগে। এই বৈশাখ মাসে কিন্তু ধান অনেক চাষি ভাইরা কর্তন করতেছেন, আবার অনেক চাষি ভাইদের ধান বের হচ্ছে বা কাস্তর আছে বা পরাগায়ন অবস্থায় আছে বা দুধ অবস্থায় আছে ধানের। তাহলে কোন সময়ে কি স্প্রে করবেন? যে সকল ধান চাষি ভাইদের ধান বের হয়ে গেছে, সেই সকল চাষি ভাইরা অবশ্যই ধানের জমিতে পানি রাখবেন, পাশাপাশি পটাশ সার স্প্রে করে দিতে পারেন প্রতি লিটার পানিতে আপনারা 5 গ্রাম হারে, এবং আপনারা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক অবশ্যই স্প্রে করবেন। এই পরাগায়ন অবস্থায় বা পরাগরেণু অবস্থায় ধানের জমিতে কখনোই স্প্রে করবেন না, স্প্রে থেকে বিরত থাকেন। সেক্ষেত্রে কীটনাশক বা অনুখাদ্যের 19-20 হলেই কিন্তু এই পরাগরেণুটা শুকায় যাবে। শুকায় যাওয়ার পরবর্তীতে কী হবে? ওই ধানটা চিটে হয়ে যাবে। তীব্র গরমে চাষি ভাইদের করণীয়, অনেক চাষি ভাইরা 4 থেকে 5টি কীটনাশক একসঙ্গে স্প্রে করতে চান। এই তীব্র গরমে 4 থেকে 5টি কীটনাশক একসঙ্গে স্প্রে করা থেকে বিরত থাকবেন। কেন বিরত থাকবেন? কেননা এই এমনিতেই তীব্র গরম, তার উপরে আবার যদি আপনারা এই বিভিন্ন রাসায়নিক কীটনাশক বা অনুখাদ্য একসঙ্গে দেন বা পিজিআর, তাহলে ওইটা কি হবে? রাসায়নিক বিক্রিয়া হবে। এই রাসায়নিক বিক্রিয়া হয়ে ধানটা উপকারিত হওয়া দূরে থাক, বরঞ্চ আরও ক্ষতিটা বেশি হবে। এই জন্য ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে দিবেন। এর সঙ্গে আপনারা যদি মনে করেন একটা কীটনাশক দিবেন, তাহলে কিন্তু প্রয়োগ করা যাবে। তার মানে এই নয় যে ছত্রাকনাশক, ব্যাকটেরিয়া নাশক, কীটনাশক, পিজিআর বা অনুখাদ্য একসঙ্গে দিয়ে দিলেন, হয়ে গেল, তা না। এতে করে কিন্তু হিতে বিপরীত হবে, বরঞ্চ ধানের আরও ক্ষতিটা বেশি হবে। কেননা ধানের দেখা যাবে পরাগায়ন হতে পারবে না, বাধাগ্রস্ত হবে এবং পরাগরেণুটা শুকে যাবে, এবং এতে করে বেলাস রোগেরও কিন্তু আক্রমণটা বেশি দেখা দিতে পারে। সেই কারণে ধানের শীষটা পরবর্তীতে নষ্ট হয়ে সাদা হয়ে যেতে পারে। চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু টিপস বলছি। যখন আপনারা কীটনাশক বা বালাইনাশক ক্রয় করতে যাবেন বাজারে বা দোকানে, অবশ্যই আপনারা নিজে থেকে নিশ্চিত হওয়ার পরে কীটনাশক বা বালাইনাশক বা অনুখাদ্য পিজিআরের নাম বলবেন। তাছাড়া যদি আপনারা একটা সমস্যার কথা বলেন, তাহলে বিভিন্ন কীটনাশক আপনাদের একসঙ্গে স্প্রে করতে বলবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এছাড়া নিকটস্থ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।